এখনই বক্তৃতা দিয়ে বলা হচ্ছে এই দলকে ভোট দিলে, এই মার্কার ভোট দিলে হাত পা ভেঙে দেবো, বাড়ি যেতে পারবেন না। আমি নিজে নির্বাচন কমিশনকে স্পেসিফিকভাবে এই এলিগেশন উল্লেখ করেছি। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ফলাফল আমি দেখতে পাইনি। এক জায়গার অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে আর অনেক জায়গাতে একই সুরে কথা বলা হচ্ছে, এবং এটার দ্বারা পার পেয়ে যাবে তারা মনে করতেছে। অতীতে যেহেতু এই জাতীয় অপকর্ম করে পার পেয়েছে। অস্ত্র উদ্ধারের কথাটা আমরা সেই দিনও বলেছিলাম, কিন্তু কোনো উদ্যোগ কার্যকরীভাবে নেওয়া হয়নি। যদিও ডেভিল হান্ট এটা সেটা উদ্ধার করে রিপোর্ট আসতেছে আমাদের কাছে, এটা যথেষ্ট নয়। যেই পরিমাণ অস্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রদর্শিত হয়, ভয় দেখাচ্ছে। আমার আগে একজন আলোচক বলেছেন গিয়ে গিয়ে বলে আসে বাড়িতে ইলেকশন সেন্টারে যাওয়া না। এটা তাদের জানা আছে, এটা পাবলিক জানে কার কাছে অস্ত্র আছে। তাহলে আমাদের এজেন্সিগুলি জানবে না কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ বিভিন্ন নামে ওয়ার্ক করতেছে। সুতরাং আমি এটাও দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আরো জোরদার করা হোক অস্ত্র উদ্ধারকে। হাদির পরিণতি আমাদেরকে দেখতে হতো না এই অস্ত্র, অবৈধ অস্ত্র জমিনে না থাকতো, বাংলাদেশে না থাকতো। এবং এটা প্রমাণ হয়েছে কত দিবালোকে স্পষ্টভাবে অস্ত্র প্রয়োগ করেছে। সেখানে আমাদের এজেন্সিগুলির সক্ষমতা প্রমাণ হয়নি, ব্যর্থতাই প্রমাণ হয়েছে। সিসিটিভি ক্যামেরার ব্যাপারে আমার এখন মনে পরিস্থিতিটা, আমি সেদিন আলোচনাতে আমার জরুরি কাজ থেকে চলে যাওয়ার জন্য আগের সুযোগ নিয়েছিলাম। আমি অনেকগুলি পয়েন্টের মধ্যে সিসিটিভি ক্যামেরাও বলেছিলাম। আমার পরবর্তী আলোচক ছিলেন হাদি, সে এটা কথা বলেছিল তাদের বরিশালের ভাষায়, আপনার যদি সক্ষমতা না থাকে আমরা খয়রাত করে দেব। তা আমাকে বলবে যে অসীম ভাই, খয়রাত মানে ভিক্ষা না, অনুদান, আপনারা ভিক্ষা মনে করেন। তো আসলে এটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। গোটা জাতি উদ্বিগ্ন যে নির্বাচন কেন্দ্রে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য এটা একটা প্রিভেন্টিভ মেজার। আমাদের আজকে সিনিয়র সচিব এগুলো উল্লেখ করেছেন, আর অনেকে বলেছেন সিসিটিভি ক্যামেরার ব্যাপারে। আমি বুঝতে পারছি না এমন একটা কনসেনসাস গোটা জাতির বিবেকবান সমস্ত কর্নার থেকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। কত কোটি টাকা কত জায়গায় দিয়ে ড্রেন হয়ে যায়। জাতির এমন একটা ইলেকশন যদি না হয়, আলোচক উল্লেখ করেছেন আমরা দেশে একমত, 4 ইকোনমিক স্টেকস অফ দি ইলেকশনস। পরিণতি কত ভয়াবহ হবে নির্বাচন যদি সুষ্ঠু না হয়, প্রপারলি না হয়। দেশের যে ধস নামবে এই বিবেচনা করাও তো দরকার। বিদেশি ফান্ড বন্ধ হয়ে যাবে, স্টেক হোল্ডার এখানে আসবে না, বিনিয়োগকারীরা বিনিয়োগ উইথড্র করবে। এই আনস্টেবল সিচুয়েশনে কোনো বাইরের ফাইন্যান্সও পাবো না, ব্যাংক ফাইন্যান্স পাবো না, ব্যবসা বাণিজ্যে ধস নামবে। সুতরাং অনেকগুলি ইম্প্যাক্ট আছে এটার, পোস্ট ইম্প্যাক্ট। এই কারণে সিসিটিভি ক্যামেরা জোগাড়ে কয় টাকা লাগলো এটা ইমিডিয়েট ম্যাটারিয়ালি দেখলে হবে না, এটা টোটাল আলটিমেট ইম্প্যাক্টের সামনে রেখে এটা জাতির জন্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমরা জোর দাবি জানাচ্ছি এটা ইনস্টল করার জন্যে। সিসিটিভি ক্যামেরাকে অবশ্যই ইনস্টল করতে হবে। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা শুধু একাডেমিক আলোচনা নয়, যে পার্টিসিপেশনের ক্ষেত্রে লেখক যদিও এটা নিজেই এটাকে খণ্ডন করেছেন, এটা আলোচনায় বিষয়বস্তু বানানোর দরকার নাই। এই স্বৈরাচারের প্রতিটি স্বৈরাচার আওয়ামী লীগ শুদ্ধ আকারে আসুক, যেই ফর্মে আসুক, ইলেকশন করতে পারবে কি না এটা টোটালি পার্মানেন্ট নো হয়ে যাওয়া দরকার। যতক্ষণ এই সমস্ত খুনিদের বিচার হয়ে শাস্তি নিশ্চিত না হবে, আলোচনা ওপেন হবে না। যে অত্যাচার করে 3টা নির্বাচন ভণ্ডন করে নাই, গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে জেল জুলুম গুম খুন এগুলি তার করেছে, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করেছে, দেশের সম্পদ লুট করেছে, এমন কোনো অপকর্ম নেই তারা করে নাই। সুতরাং এটা আলোচনাতে আর আসারই দরকার নাই যতদিন তাদের অপকর্মের বিচার না হবে, লুটপাট কিন্তু সম্পদ ফেরত না আসবে, পালিয়ে যারা আছে বিদেশে তাদের এক্সিকিউশন না হবে, ততক্ষণ আওয়ামী লীগ এবং তার সহযোদ্ধাদের শরিকদের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। এই গণতন্ত্র বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি, সেই জন্য 36-এর যুদ্ধের এবং যোদ্ধাদের এটাই ছিল সংকল্প, এটাই ছিল প্রতিজ্ঞা। এটা বুঝতে হবে বাংলাদেশের সমস্ত বিদ্যমান রাজনৈতিক দল 15 বছর আন্দোলন কম বেশি করেছে, কিন্তু স্বৈরাচারকে হটাতে পারেনি। এই বুকের তাজা রক্ত দিয়ে এই যোদ্ধারা, তরুণ বন্ধুরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা এটা সম্ভব করেছে। কাজে 36-এর এই যে যোদ্ধা, এই যে যুদ্ধের যে পরিণতি, রক্তদান, এটাকে কোনো ক্রমেই উপেক্ষা করা যাবে না। এর উপেক্ষা করলেই পরিণতি খারাপ হবে। আমি শেষ কথা বলতে চাচ্ছি, তা হচ্ছে এই যে আমি এই ওয়ার্কিং গ্রুপকে শুধু ধন্যবাদই ছোট করব না, তারা যেন কন্টিনিউয়াসলি মনিটরিং করেন এবং এটা সম্ভব। এবং যে সমস্ত ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি এখানে আসেন তারা দেশের অনেক গুণীজন, তারা ম্যাটার করেন।
কাজে এই জাতীয় প্রোগ্রাম ইস্যুগুলিকে পার্সু করা দরকার। একটা সীমা মানে সেমিনারে সীমাবদ্ধ না রেখে রিপ্রেজেন্টেশন আর বাড়ানো দরকার। আমি নিজে নির্বাচন কমিশনে গিয়ে সিইসি সহ আর 2 জন সচিবকে ডিস্ট্রাকশন করেছি এসব বিষয়গুলিতে এই গত সপ্তাহে, কার্যকরী রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো সুতরাং এটা পার্সু করতেই হবে, যতক্ষণ দাবি আদায় না হয় আমাদের ভূমিকা রাখতে হলে। অর্থহীন নির্বাচন জাতি দেখতে চায় না, যে নির্বাচনে আবার একটা ধরনের পরিণতি হবে, এটা আরও বড় রকমের ড্যামেজ হয়ে যাবে। তো আমরা জনগণের রক্তের সাথে যাতে বিশ্বাসঘাতকতা না হয়, অ্যাসপাইরেশন আকাঙ্ক্ষার যেন ভুলুণ্ঠিত না হয়, জাতি যে অনেক রক্ত দিয়েছে তার জন্য ঋণ শোধ হয়, একটা সুন্দর ইলেকশনের জন্য নির্বাচন কমিশনকে স্পেশালি অবশ্যই শক্ত ভূমিকা নিতে হবে, যে ক্ষমতা এখন তাদেরকে সাংবিধানিকভাবে দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর তো সব দায়িত্ব মেজরিটি অংশই তাদের। এক্ষেত্রে আশা করি নির্বাচন কমিশন এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার তারা সক্রিয় হবেন এবং জাতির সাথে যে ওয়াদাকৃত ওয়াদা সেটা পূরণ করবেন। আমরা কিছু জিনিসকে ধরে নিই যে এগুলো থাকলেও মেনে নেওয়া যায়। আসলে ওই লক্ষিন্দরের ওই যে বেহুলার বাসর ঘরের ওই যে ছোট্ট একটা ছিদ্রি না, ওইটা দিয়ে কিন্তু পরবর্তীকালে বড় ফাঁক ফোঁকর তৈরি হয়ে যায়। আসলে অল্প একটু মানতে মানতে এই একটু মানার সংস্কৃতি আমাদের কিন্তু শেষ পর্যন্ত দিনের ভোট রাতে আমি তুমি ডামি, এরপরে 154টা অনির্বাচনের প্রতিনিধি, সব কিছুই কিন্তু আমরা ওই মানার সংস্কৃতির চূড়ান্ত রূপ আমরা দেখছি। আসলে ফেয়ার বলতে ফেয়ারই হওয়া উচিত, তা না হলে পারে আনফেয়ার কিছু ঢুকলে যে 1 মণ দুধে 1 ফোঁটা ঘটনা ওটাই ঘটে। তবে অবশ্যই এটাও বাস্তব, আমরা যে দেশে বাস করি সে দেশের বাস্তবতাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে বিষয়টা বলতে চাই যে বাংলাদেশের উনি বলছিলেন, বিশেষ করে আমার আকন ভাই আছেন এখানে, আশরাফ আলী আকন ভাই, উনি পিআর পদ্ধতি নিয়ে আসলে সব থেকে আমাদের ভিতরে যিনি ভোকাল ছিলেন তিনি হলেন আশরাফ ভাই। আমি যদি ওনার সাথে মাঝে মাঝে একটু নানানভাবে বিতর্ক করতাম একমত হবার পরেও, কিন্তু আশরাফ ভাই মনে প্রাণে পদ্ধতিটা ধারণ করছিলেন। এবং একটা কথা আসছে যে হঠাৎ করে আমরা মেনে নিলাম বা জোটগুলো মেনে নিল, দল মেনে নিল। আসলে নির্বাচনের একটা বাতাস এসে গেছে দেশে, সেই বাতাসের সাথে যদি আমরা না যেয়ে যদি ভিন্ন কর্মসূচি নিয়ে বেশি ময়দানে ব্যস্ত থাকি, তাহলে দেখা যাবে যে অধরাকে ধরতে যেটা ধরতে পারতাম সেটাকে ছেড়ে দিলাম আর কি। তা আমাদের রাজনৈতিক দলগুলো এত প্রজ্ঞার অভাব নেই আমাদের নেতৃত্বের, যে কারণে একটা সুবিধা হয়েছে যে 5টা তাজা ব্যাঙ না বেঁধে এক পাল্লায় কতক্ষণ রাখতে পারবেন, কিন্তু অন্তত 8টা দল আমরা এক পাল্লায় অনেক দিন দৌড়াইছি, একসাথে আছি, যদিও কিছু কথাবার্তা আসতেছে উল্টা পাল্টা, কী হবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে একথা তো ঠিক, আমরা একই বক্তব্য নিয়ে প্রত্যেকটা বিভাগের সমাবেশ করেছি এবং আমি মনে করি এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা যে এক জায়গায় বসতে পারি না এ কথাটা অন্তত আর বলা যাবে না সামনে। যাই হোক, এটা একটা অর্জন আমাদের জন্যে। একটা কথা বলে শেষ করে দেব, আসলে নির্বাচনের কালো টাকা বলি, পেশি শক্তি বলি, এগুলো বন্ধ করতে পিআরের কথা তো আসছিল, সেটা নিয়ে এখন আর বলি না। কিন্তু প্রচার এবং প্রচারণার জায়গায়, প্রকাশনার জায়গায় যদি নির্বাচন কমিশনের অভিভাবকত্ব এবং তার উদ্যোগে যদি এগুলো চলে, আমরা কেউ প্রার্থী, আমি নিজেও একজন প্রার্থী, আমরা নিজেদের পোস্টার, নিজেদের ব্যানার নিজেরা কিছুই করব না। যে আসনে যারা আছে নির্বাচন কমিশন করবে, মিটিং সমাবেশের আয়োজন নির্বাচন কমিশন করবে, প্রার্থী যারা থাকবেন সেখানে যার যার কথা বলবেন। যদি এমনটা হয় তাহলে অনেকখানি মনে হয় এই সমস্যাটা দূর হয়। নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন। অবজারভার যদি স্বাধীনভাবে অবজারভার করতে না পারে, অবজার্ভ করার অনেক কিছুর ইস্যু ছিল, যে আমরা যদি লেভেল প্লেয়িংয়ের কথা বলি, টাকা পয়সা খরচ করার কথা বলি, আমার প্রকৌশলী মার্জিয়া মমতাজ বলেছেন যে আমাদের আইন ছিল যে তফসিল ঘোষণার পরে থেকে আর যার যার ব্যানার, পেস্টুন বা কী বলে পোস্টার যার যার নিজ দলের দায়িত্বে তুলে নেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দলগুলো সে কাজটা হয়তো
নিজ দায়িত্ব করে না, এখনও ম্যানিফেস্টোর আছে। আমরা যদি একটু দেখি যে এই যে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের নিরাপত্তার ব্যাপারে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে কারো কারো নিরাপত্তা এমনভাবে দেওয়া হচ্ছে যে উনি জাতিসংঘের মহাসচিব, আর কারো কারো ব্যাপারে অনেক খবরই নাই। হাদি আততায়ীদের গুলিতে নিহত হয়েছে, নির্বাচন কমিশন যদি একটা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন, এটাকে আমাদের দুঃখ লাগে। তাহলে আমরা যদি 2-4 জন 5 জন 10 জন 20 জন মরে যাই, তো ওটা তো বিচ্ছিন্ন ঘটনা বলে চালাবে, তাহলে নির্বাচনটা কীভাবে সুষ্ঠু হতে পারে? হাদি তো একজন নির্বাচনের প্রার্থী ছিলেন, হাদি তো কোনো বিচ্ছিন্ন মানুষ নয়, হাদি ছিলেন 18 কোটি মানুষের একটা হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের একটা কণ্ঠ। সেই হাদিকে কেন নির্বাচন কমিশনের মতো জায়গা থেকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলা হলো? এবং আমরা লক্ষ্য করলাম যা আর একজন কোনো একটা দলের নেত্রী তাকে গিনিপিগ হিসাবে তুলনা করেছে। আমাদের আসলেই এ সমস্ত নেতা নেত্রী বা এই সমস্ত দেশের কর্ণধারদের কাছ থেকে এই ধরনের উক্তি আমাদেরকে ব্যথিত করে। হাদির সেই জায়গাটা বাংলাদেশের জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্যে আরও যারা দায়িত্ব নেবে, ইতিমধ্যে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কণ্ঠই হয়তো একটু সতর্ক হয়ে গেছে। আমি সর্বশেষ সেটাই বলতে চাই যে আমরা যারা অবজারভার হিসেবে আছি, আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আমি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।